So, hello everyone, welcome to my class and also welcome to my channel Physics, the Godfather of the Universe. So, last আমার যেটা ভিডিও হয়েছিল সেটা হচ্ছে নিউটনস লস অফ মোশনসের উপরে আমার ভিডিওটা ছিল লাস্ট। তো নিউটনস লস অফ মোশনে আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটা হলো টানা রিকশার গতি, এটা একটা ছিল, এবং চলন্ত লিফটের প্রতিক্রিয়া, এই ব্যাপারটা ছিল। তো আজকে আমরা যেটা মেইনলি করবো দ্যাট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র এবং তার কিছু অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনসগুলো করবো। এবং করলে পরে তাহলে আমাদের মোটের উপরে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার নিউমেরিক্যাল, এই চ্যাপ্টারের থিওরিক্যাল পার্ট শেষ হয়ে যাবে। এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই চ্যাপ্টার নিউমেরিক্যাল পার্টস। তো সেই নিউমেরিক্যাল পার্টসগুলো আমি করবো। তো একটা প্রবলেম শিট তৈরি করা হবে এবং সেই যে প্রবলেম শিটটা হচ্ছে যারা তোমরা আমার হোয়াটসঅ্যাপে আছো তো তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। এবং তার পাশাপাশি ভিডিওতে যখন করা হবে ভিডিওতে কোশ্চেন অ্যাটাচ করে দেওয়া হবে, কোনো চাপ নেই। এবং বা কোশ্চেন বলে দেওয়া হবে, আমি তো অ্যাটাচ করে দিই, বলে দিই, কোশ্চেনটা বলে দিই, এবং সেক্ষেত্রে তোমরা করে নিতে পারবে বা দেখে নিতে পারবে। ওকে, তো আজকে মেইনলি তো প্রথমে যদি আমি একটু রিক্যাপচুলেট করি, নিউ টপিক শুরু করার আগে আমাদের রিক্যাপ করে নিতে চাই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো যে আমরা যেগুলো পড়েছিলাম সেটা হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এইগুলো পড়েছিলাম। তারপরে যেটা পড়া হয় দ্যাট ইজ আমাদের বিভিন্ন রকমের ঘাত বল, বলের ঘাত, এই টপিকগুলো পড়া হয়ে থাকে। মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম, এই জিনিসটা পড়ি। দেন ফাইনালি তারপরে আমরা যেটা পড়ি সেটা হলো যে ওই চলন্ত রিক্সার প্রতিক্রিয়া এই ব্যাপারটা, বা চলন্ত রিক্সার ক্রিয়া এই ব্যাপারটা, এবং সাথে লিফটের প্রতিক্রিয়া। এবং তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে লিফটের যে প্রতিক্রিয়াটা, চলন্ত লিফটের যে প্রতিক্রিয়াটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। টানা রিক্সার গতিটাও ইম্পর্টেন্ট, চলন্ত লিফটের প্রতিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে লাস্টের দুটো পয়েন্ট, দুটো বলবো না, 3 নম্বর পয়েন্ট এবং 5 নম্বর পয়েন্ট, মানে ভারীনতা এবং অতি ভারীনতা, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আমি আগের দিন বলেছিলাম এবং খুব ইন্টারেস্টিং, তোমরা আগের দিন দেখেছো ভিডিওতে। সো আজকে আমরা যেটা বলবো সেটা মেইনলি পড়বো সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এই কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র সম্বন্ধে এই টপিকটা তোমরা অলরেডি ক্লাস 9-এ তোমরা পড়েছো, এবং তোমরা জানো যে কোনো সংঘর্ষের পূর্বে হোক বা সংঘর্ষের পরে হোক অলওয়েজ ভরবেগ যেটা সেটা কি থাকে, ধ্রুবক অথবা কনস্ট্যান্ট থাকে। মানে টোটাল মোমেন্টাম, ইনিশিয়াল টোটাল মোমেন্টাম আর ফাইনাল টোটাল মোমেন্টাম, এটা অলওয়েজ কি হয়, কনজার্ভড হয়। ইট মিনস এর দুটো সমান হয় বা এর দুটো কনস্ট্যান্ট হয়। এবং যখনই দুটো কোনো কোয়ান্টিটি কোনো একটা কনসেন্ট্রেশনের সমান হয় তখন তারা কি হয়, একে অপরের ইকুয়াল হয়ে যায়। সো দিস ইজ দ্য কনজারভেশন অফ মোমেন্টাম, বা বলা যেতে পারে, বা আমি যদি আরো ভালোভাবে বলি দ্যাট ইজ ডিপিডিটি ইকুয়াল টু 0 যদি হয়, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যদি 0 হয়, দেন পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো, দ্যাট ইজ পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাটস কল্ড মোমেন্টাম ইজ কনসার্ভড, অর দ্য রেট অফ মোমেন্টাম দ্যাট ইজ ডিপিডিটি দ্যাটস ইকুয়াল টু 0, তাই তো, দ্যাট ইজ আনচেঞ্জড অর 0। ফাইন, সো দিস ইজ দ্য কনজারভেশন অফ মোমেন্টাম। তো এই কনজারভেশন অফ মোমেন্টাম প্রিন্সিপালটা নিয়ে আজকে আমরা আমাদের মেইন আলোচনা এবং সে সংক্রান্ত কিছু অ্যাপ্লিকেশন বলবো না ঠিক, এবং নিউটনের এই কনজারভেশন প্রিন্সিপাল থেকে নিউটন থার্ড ল প্রতিষ্ঠা, এবং নিউটন থার্ড ল থেকে কনজারভেশন প্রিন্সিপাল প্রতিষ্ঠা, এবং কনজারভেশন প্রিন্সিপালের কিছু অ্যাপ্লিকেশন যেটা তোমরা তোমাদের টেক্সট বুকে আছে। এবং তোমরা কনজারভেশন প্রিন্সিপালের যে অ্যাপ্লিকেশন সম্পর্কে যে একটা পড়েছিলে দ্যাট ইজ বন্দুকের প্রতিক্ষেপ, সেটা ক্লাস 9-এ পড়েছিলে, এবং একই জিনিস ক্লাস 11-এ আছে। তার জন্য আমি আলাদা করে সেই যে ব্যাপারটা মানে বন্দুকের প্রতিক্ষেপ সেটা আমি দেখাচ্ছি না, আমি পুরোপুরি যে থিওরিক্যাল পার্ট সেই থিওরিক্যাল পার্টটা দেখাই। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট টু। সো লেটস স্টার্ট। ওকে, তো আমরা বেশি কথা না গিয়ে তাহলে আমরা এখন শুরু করে দিব কনজারভেশন অফ মোমেন্টাম আর কনজারভেশন প্রিন্সিপাল অফ মোমেন্টাম। তো আমি বোর্ডে একটা ছবি করবো এবং তার পাশাপাশি কিছু স্টেটমেন্ট লিখবো। তো সেই স্টেটমেন্টটা তোমরা বোর্ডে দেখা মানে দেখে সাথে সাথে খাতায় লিখে নাও। ওকে, সো লেটস স্টার্ট। ফাইন, ওকে, সো তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে কনজারভেশন অফ প্রিন্সিপাল অফ মোমেন্টাম আমি একটা স্টেটমেন্ট লিখেছি। তো সেই স্টেটমেন্টটা বলার আগে আমি একটু বলি কিছু কথা। দেখো, জেনারেলি নিউটনের যে সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি যে কোনো বস্তুর যে ভরবেগের পরিবর্তনের হার সেটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনটাও ঠিক একই দিকে ঘটে, এটা আমরা জানি। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী, সেটা আমরা জানি কিন্তু। আচ্ছা, এখন
যদি বস্তুটির উপরে কোনো রকম কোনো বাহ্যিক বলই প্রযুক্ত না হয়, তার মানে ম্যাথমেটিক্যালি নিউটনের সেকেন্ড ল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এফ, যদি আমি দিয়ে লিখি, আমি যদি ডেরিভেটিভ মানে ক্যালকুলাস দিয়ে লিখি, দ্যাট ইজ এফ ইকুয়ালস টু নাথিং বাট ডিপিডিটি, দ্যাট ইজ এফ দ্যাট ইজ নাথিং বাট ডিপিডিটি, দ্যাট ওয়্যার পি ইজ আ মোমেন্টাম or rate of change of momentum. So this is what, this is the rate of change of momentum, rate of change of momentum. এখন যদি বাইরে থেকে কোনো রকম কোনো ফোর্স অ্যাপ্লাই না হয়, সো ইফ f equal to 0, দি f 0 হয়ে যায়, তাহলে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমি বলতেই পারি যে দ্যাট ইজ dPdt equal to 0. So dPdt equal to 0 মানে p is what, that is p is constant. dPdt যদি মাথায় ভেক্টর সাইনটা দিই ব্যাপারটা ভালো দাঁড়াবে, that is constant. p is what, p is constant, কারণ dPdt যদি 0 হয় তাহলে dP equal to 0 dt, that is integration dP equals to integration 0 dt, আর 0 ইন্টিগ্রেশন আমরা যদি কনস্ট্যান্ট হয় এবং dP ইন্টিগ্রেশন হবে p, তাহলে যে মোমেন্টামটা যেটা আসবে সেই মোমেন্টামটা কি হয়ে যাবে, that is constant. এটা হচ্ছে প্রথম কথা। ওকে, এখন বস্তু সমষ্টি সাধারণত যে সমস্ত বস্তু দিয়ে গঠিত হয় তাদের নিজেদের মধ্যে যেটা হয় কিছু পারস্পরিক সংঘর্ষ চলে, যেদেরকে আমরা বলে থাকি ইন্টারঅ্যাকশন বা আন্তঃক্রিয়া বলা হয়ে থাকে। এবং এই সংঘর্ষের ফলস্বরূপ কি হয়, যেমন এই সংঘর্ষ কিরকম হতে পারে, যেমন পরস্পরের বা মহাকর্ষ বল বা অন্য কোনো কারণে সেটা সংঘর্ষ, মানে ওই ক্রিয়া প্রতিক্রিয়া যেটা হয় সেই ক্রিয়া প্রতিক্রিয়াটা মেইনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এদের মধ্যে যে পরস্পরের উপরে মহাকর্ষ বল যে হয় সেই মহাকর্ষ বল প্রয়োগের ফলে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, অথবা অনেক নানান কারণে ক্রিয়া প্রতিক্রিয়া ওদের মধ্যে ঘটতে পারে। এবং এই নানান ধরনের ইন্টারনাল যে বল বা আন্তঃক্রিয়া, এই ধরনের ইন্টারনাল বল কিছু ওদের মধ্যে ক্রিয়েট করে বা ক্রিয়া করে। কিন্তু ক্রিয়া করলেও এই বলগুলো কোনো রকম কোনো এফেক্ট ফেলতে পারে না বস্তুগুলির উপরে। মেইনলি যে বলটা এফেক্ট ফেলে সেই এফেক্ট হচ্ছে এক্সটার্নাল ফোর্স, যেটাকে এফ বলা হয়ে থাকে। এই এফ হচ্ছে এক্সটার্নাল ফোর্স, তাই তো? মানে আমরা যদি হায়ার ফিজিক্সে যাওয়া যায়, হায়ার ফিজিক্সে মেইনলি বলটাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে এক্সটার্নাল, মানে টোটাল ফোর্স এফ, দ্যাট ইজ এফ এক্সটার্নাল, আর হচ্ছে স্মল এফ। এই স্মল এফ যেটা ইজ ইন্টারাকশন ফোর্স। এই ইন্টারাকশন ফোর্সটা জেনারেলি কি হয়, এই ইন্টারাকশন ফোর্সটা জেনারেলি জিরো হয়ে যায়। তো এরা মেইনলি কোনো এফেক্ট ফেলতে পারে না। মেইনলি এফেক্ট যেটা ফেলে থাকে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল যে ফোর্সটা, সেই এক্সটার্নাল ফোর্সটা মেইনলি এফেক্ট ফেলে থাকে টোটাল ফোর্সের মধ্যে। তো সেই এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়ে যায়, বাই চান্স যদি এক্সটার্নাল ফোর্সটা জিরো হয়ে যায়, যেটা আমি স্টেটমেন্টে বলা হয়েছে যে কোনো বস্তু সমষ্টির ওপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও তাদের যে রৈখিক ভরবেগ সেটা অপরিবর্তিত থাকে। এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এই ক্রিয়া প্রতিক্রিয়াটা হচ্ছে সেই আরেক ধরনের টাইপের যে বলটা থাকে সেই বলটা। মানে ব্যাপারটা যদি এরকম করে লিখি, সো এফ টোটাল, এরকম করে লিখি, টোটাল ফোর্স এফ টোটাল দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, এফ ভেক্টর এক্সটার্নাল প্লাস স্মল এফ। এই যে স্মল এফ যেটা, দি স্মল এফ ইজ ইন্টারাকশন ফোর্স। যদি এই এফ এক্সটার্নালটা জিরো হয়, ইন্টারাকশন ফোর্সের কোনো রকম কোনো কাজ থাকে না, তাহলে পরে টোটাল ফোর্সটা জিরো হয়ে যাবে। এবং যদি সেই টোটাল ফোর্সটা জিরো হয়ে যায়, টোটাল ফোর্সটা জিরো হয়ে গেলে কি হবে, এখানে কথাটা বলা হয়েছে যে বাহ্যিক বল প্রযুক্ত না হলেও বস্তুগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও তাদের যে রৈখিক ভরবেগ সেটা কিন্তু অপরিবর্তিত থাকে। এবং এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা উইথ দ্য হেল্প অফ ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। যে এফ দ্যাট ইজ ডিপিডিটি, এই এফটাকে তুমি অ্যাজ এক্সটার্নাল ফোর্স ট্রিট করি, কারণ তোমরা দেখতেই পেলে যে ইন্টারাকশন ফোর্সের কোনো রকম কোনো কাজ থাকে না, সেটাতে টোটাল ফোর্স যেটা, সেই টোটাল ফোর্সটা কিন্তু এক্সটার্নাল ফোর্সের সমান হয়ে যাচ্ছে। তো সেই এই এফটা যদি সেই টোটাল ফোর্স হয় যার মধ্যে এক্সটার্নাল ফোর্স ইনক্লুড করে আছে, সো এফ ইকুয়ালস টু ডিপিডিটি। সো আমি এটা ভেক্টর দিয়ে ইউজ করি, দ্যাট ইজ ডিপিডিটি, দ্যাট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এবং যদি আমি এক্সটার্নালি কোনো রকম কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে সেক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা এফ ভেক্টর ইকুয়াল টু জিরো হয়ে থাকে। এবং এফ ভেক্টর ইকুয়াল টু জিরো মানে কি, ডিপিডিটি ইকুয়াল টু জিরো হয়ে যাওয়া। সো ডিপিডিটি ইকুয়াল টু জিরো হয়ে যাওয়া মিন্স পি ভেক্টর ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে যাওয়া। সো এটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, দ্যাট ইজ আমরা এখানে যেটা বলেছিলাম, দ্যাট ইজ রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে, দ্যাট ইজ কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিন্স ইটস কনজার্ভ। তার মানে গোটা বিষয়টা কি হয়ে গেল, তার মানে গোটা বিষয়টা কিন্তু এখানে পুরোপুরি কনজার্ভ হয়ে গেল। সো দিস ইজ দ্য কনজারভেশন প্রিন্সিপাল অফ মোমেন্টাম। ফাইন। ওকে, এবার এই যে ব্যাপারটা, এই ঘটনাটার এখন একটা ব্যাখ্যা করব। দ্যাট ইজ এখানে দেখতে পাচ্ছ একটা ছবি, এখানে একটা কলিশনের ছবি দেখানো হয়েছে। তো এখানে যেটা প্রথমে বলা হলো সেটা হচ্ছে বিফোর কলিশন, অ্যাট দ্য টাইম অফ কলিশন, আফটার কলিশন। তো এখানে একটা বস্তু আছে, দুটো বস্তু আছে, একজনের মাস m1, একজনের মাস m2, and obviously m1 which is greater than m2, m1 which is less than m2 দেখতে পাচ্ছ, ফাইন, সাইজ থেকে বুঝতে পারছো ছবি। এবং m1 এর যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা ছিল u1,
এবং M2 এর যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা ছিল u2, এবং এরা দুজনেই সরলরেখা বরাবর গতিশীল ছিল। ঠিক আছে, তো সরলরেখা বরাবর গতিশীল ছিল এবং গতিশীল থাকাকালীন অবস্থায় এরা একে অপরের সাথে একটা সংঘর্ষ ঘটায় অ্যাট দ্য টাইম অফ কলিশন। গতিশীল থাকাকালীন অবস্থায় এরা কি করে, এরা একে অপরের সাথে সংঘর্ষ ঘটায়, এবং সংঘর্ষ ঘটাচ্ছে কি পারস্পরিক ওই ক্রিয়া প্রতিক্রিয়ার দরুন ওরা একটা সংঘর্ষ ঘটাচ্ছে, এবং তার ফলে ওরা একে অপরের উপরে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটাচ্ছে সেটা হচ্ছে F1 এবং F2। তারা একে অপরের উপরে এই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটাচ্ছে, এবং ক্রিয়া প্রতিক্রিয়া ঘটানোর জন্য কি হচ্ছে, একে অপরের ক্রিয়াকে তারা প্রতিফলিত করে দিচ্ছে। তার মানে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া কোনো রকম কোনো ভ্যালুই থাকছে না। এবং সংঘর্ষের পরে বস্তুটি যেটা হচ্ছে m1 ভরের যে বস্তুটি, সেটা সংঘর্ষের আগে যে ডিরেকশনে যাচ্ছিল u1 বেগ নিয়ে, সে কি করলো, একই ডিরেকশনে যাচ্ছে, জাস্ট ভেলোসিটিটা পাল্টে দিল, v1 করে দিল। এবং m2 ভরের যে বস্তুটা, সে m2 ভরের বস্তুটা কি করলো, সে m2 ভরের বস্তুটাও আগে যেটা ছিল u2 বেগ নিয়ে যেদিকে যাচ্ছিল, ও ঠিক একই দিকে যাচ্ছে, জাস্ট ভেলোসিটিটাকে পাল্টে দিয়ে v2 করে দিল। দেখো, এবং v2 ভেলোসিটি নিয়ে ও কি করলো, একটা নির্দিষ্ট দিকে গতিশীল হলো, একই দিকে গতিশীল হলো, যেরকম আগে যেদিকে ছিল সে একই দিকে গতিশীল হলো। এখন ঘটনা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ যেটা, সংঘর্ষের পূর্বে যে মোট ভরবেগ, সেই সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত হবে, দ্যাট ইজ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগটা হচ্ছে আমার m1 u1 প্লাস m2 u2। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ বিফোর কলিশন। এবং সংঘর্ষের পরে যে মোট ভরবেগ, সেই সংঘর্ষের পরে মোট ভরবেগ মানে এখানে সংঘর্ষের পরে মোট ভরবেগ হবে, দ্যাট ইজ m1 v1 প্লাস m2 v2, m1 u1 প্লাস m2 u2, and other one is m1 v1 প্লাস m2 v2। ওকে, এটা হচ্ছে সংঘর্ষের পরে মোট ভরবেগ। এখন ভরবেগের সংরক্ষণ সূত্রটার দিকে যদি আমরা দেখি, তাহলে বলা হয়েছে যে কোনো বস্তু সমষ্টির উপরে যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয়, কোনো বস্তু সমষ্টির উপরে যদি কোনো রকম কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তাহলে কি হয়, তাহলে বস্তুগুলির মধ্যে যেটা হয়, যেটি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও তাদের যে মোট রৈখিক ভরবেগটা, সেই মোট রৈখিক ভরবেগটা কি থাকে, অলওয়েজ কি থাকে, সেটা হচ্ছে ধ্রুবক থাকে। তার মানে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ছিল m1 u1 প্লাস m2 u2, সংঘর্ষের পরে মোট ভরবেগ হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তাহলে কনজারভেশন প্রিন্সিপাল অফ মোমেন্টাম অনুযায়ী আমরা যেটা বলতে পারি ইজিলি, দ্যাট ইজ m1 u1 plus m2 u2, that's equals to m1 v1 plus m2 v2. So this is the conservation principle of momentum. এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। This is the conservation principle of momentum বা ভরবেগের সংরক্ষণ সূত্রের এক্সপ্লেনেশনটা, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। সো দেখে নাও। Okay. Now, conservation principle from Newton's third law of motion. তো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কনজারভেশন প্রিন্সিপাল অফ মোমেন্টাম। এটা আমরা নির্ণয় করব, বের করব। এখন যদি দুটো বস্তুর উপরে যদি কোনো রকম কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তারপরে যে সংঘর্ষটা ঘটে, সংঘর্ষের জন্য ওদের মধ্যে একটা আন্তঃক্রিয়া ঘটে বা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। সাপোজ তোমরা আগে ছবিতে দেখেছো, ছবিতে করা ছিল, সাপোজ প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে যদি F1 পরিমাণ ক্রিয়া করে এবং দ্বিতীয় বস্তু মানে m2 ভরের বস্তু, মানে প্রথম বস্তু মিন্স m1 ভরের বস্তু m2 ভরের বস্তুর উপরে F1 পরিমাণ আন্তঃক্রিয়া F1 পরিমাণ ক্রিয়া করে, এবং দ্বিতীয় বস্তু অর্থাৎ m2 ভরের বস্তু যদি প্রথম বস্তুর উপরে F2 পরিমাণ প্রতিক্রিয়া করে, তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা যেটা জানি, দ্যাট ইজ F1 দ্যাট ইজ ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি হয়, একে অপরের সমান অথচ বিপরীতমুখী হয়ে থাকে। দ্যাট ইজ F1 ইকুয়ালস টু F মাইনাস অফ F2। তো F1 ইকুয়ালস টু মাইনাস অফ F2, এটা আমরা জানি। এখন F1 এটাকে আমরা বলে থাকি মেইনলি ঘাত বল। এই F1 ঘাত বলটি মেইনলি কোথা থেকে প্রয়োগ হচ্ছে, এই F1 ঘাত বলটি মেইনলি আসছে হচ্ছে প্রথম বস্তু থেকে, মানে m1 ভরের যে বস্তুটি, সেই m1 ভরের বস্তুটি হচ্ছে m2 ভরের বস্তুর উপরে F1 পরিমাণ যে ঘাত বলটা, সেই F1 পরিমাণ ঘাত বলটা অ্যাপ্লাই করছে। আর F2 পরিমাণ ঘাত বলটা এটা কোথা থেকে আসছে, F2 পরিমাণ ঘাত বলটা আসছে হচ্ছে আমার দ্বিতীয় বস্তু থেকে, যেখানে দ্বিতীয় বস্তুটি কি হচ্ছে, প্রথম বস্তুর উপরে F2 পরিমাণ ঘাত বলকে অ্যাপ্লাই করছে। তাহলে এখন যদি উভয়ের ক্ষেত্রে এই ঘাত বলের সময়টা যদি t হয়,
প্রথম বস্তুর ক্ষেত্রে ঘাত বলের সময়টা যদি টি হয় এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি ঘাত বলের সময়টা টি হয় এবং আমরা যদি বোথ সাইডে টি দিয়ে গুণ করে দিই, then we may say that f1t that's equals to minus f2t. f1t that's equals to minus f2t. যেখানে এই f1t মানে ft f into t এই রাশিমালাটিকে বলা হয় থাকে বলের ঘাত। যেটা আমরা জানি যেখানে ft এই যে রাশিমালাটি, এই ft রাশিমালাটিকে আমরা কি বলে থাকি, ft রাশিমালাটিকে আমরা বলে থাকি হচ্ছে বলের ঘাত। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে এই যে বলের ঘাত রাশিমালাটি, এই বলের ঘাত রাশিমালাটি কিসের সাথে সমান হয়, এই বলের ঘাত রাশিমালাটি সমান হয়ে থাকে আমাদের চেঞ্জ অফ মোমেন্টামের সাথে। কার সাথে সমান হয়ে থাকে? চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের যে পরিবর্তন, সেই ভরবেগের পরিবর্তনের সাথে বলের ঘাতের যে রাশিমালাটি, এই রাশিমালাটি কিন্তু ভরবেগের পরিবর্তনের সাথে সমান হয়ে থাকে। তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে ফর the m1 particle, for the m1 particle f1t, এই f1t that will be প্রথম বস্তুর যে ভরটা, সেই প্রথম বস্তুর ভরটা হচ্ছে m1 এবং ওর যে প্রাথমিক বেগ, সেই প্রাথমিক বেগটা হচ্ছে u1 এবং অন্তিম বেগটা হচ্ছে v1। তাহলে পরে সেক্ষেত্রে f1t মানে এই যে বলের এই যে বলের ঘাত, যে f1t বলা হয়, এই বলের ঘাতটা কি হয়, ভরবেগের পরিবর্তনের সমান হয়। that will be m1 v1 minus m1 u1, that will be m1 v1 minus m1 u1. এটা হচ্ছে for m1 particle f1t. for m2 particle, for m2 particle সেখানে যেটা হয় সেটা f2t that's equals to f2t, এটা ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে m2 v2, দ্বিতীয় ভরের বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় ভরের বস্তুর যে ভরটা সেটা হচ্ছে m2 এবং ওর যে বেগটা সেটা v2, that is m2 v2 minus m2 u2, m2 v2 minus m2 u2। এটা হচ্ছে আমার m2 যে ভরের যে পার্টিকেলটা তার ক্ষেত্রে এটা হয়ে থাকে। এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে যদি আমরা এই এক্সপ্রেশনে বসাই f1t equals to minus f2t, তাহলে আমরা যেটা পাবো that is m1 v1 minus m1 u1 that's equals to m2 v2 minus m2 u2. oh sorry I'm sorry, এখানে সামনেটা মাইনাস সাইন হবে, এই যে f2t এর আগে একটা মাইনাস সাইন আছে, তার জন্য মাইনাস সাইনটা বসানো হলো। then what we get, m1 v1 minus m1 u1 that's equals to minus m2 v2 plus m2 u2। আচ্ছা, এখন m2 v2 টাকে আমি এদিকে নিয়ে যদি যাই তাহলে কি দাঁড়াচ্ছে, m1 v1 plus m2 v2 that's equals to m1 u1 plus m2 u2। now এখন জাস্ট সাইড চেঞ্জ করে দেবো আর কি, that is m1 u1 plus m2 u2 that's equals to m1 v1 plus m2 v2. so this is what, this is the conservation principle of momentum from third law, নিউটনের তৃতীয় সূত্র থেকে বা নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে আমরা কিন্তু কনজারভেশন অফ মোমেন্টাম যেটা সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা সেই ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে আমরা এখানে কি করলাম সেটা এস্টাবলিশ করে দিলাম। ওকে, সো দেখে নাও। ওকে, সো তাহলে আমাদের সেটা হলো নিউটনস লস অফ মোশন, যেটা সেই নিউটনস লস অফ মোশনসের উপর আমাদের যে চ্যাপ্টারটা সেটা কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি যেটা শুরু করবো দ্যাট ইজ ওয়ার্ক এনার্জি পাওয়ার, এবং তার আগে নিউটনস লস অফ মোশনসের উপরে একটা প্রবলেম শিট আসবে, সে একটাই প্রবলেম শিট হবে, সেই প্রবলেম শিটের মধ্যে যাবতীয় রকম প্রবলেম থাকবে এবং তোমরা অবশ্যই তোমাদের উদাহরণ অঙ্কগুলোকে করবে ভালো করে এবং এক্সারসাইজ অঙ্কগুলো করবে। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে দুটো টপিক এখানে আমি একটু দেখালাম না, সেটা হচ্ছে এটা ছিল হলো যে থার্ড ল থেকে নিউটনের কনজারভেশন প্রিন্সিপাল অফ মোমেন্টাম, এবং তোমাদের বই আরেকটি যেটা আছে সেটা হচ্ছে কনজারভেশন প্রিন্সিপাল থেকে নিউটন থার্ড ল। এটা একই জিনিস, ঠিক উল্টো, উল্টো দিক থেকে ব্যাপারটা স্টার্ট হবে, তার জন্য আমি আলাদা করে দেখালাম না, এই ব্যাপারটা একটু পড়বে বইয়ের থেকে।
এবং সেকেন্ড আইটেম যেটা পড়বে, যেটা তোমরা ক্লাস 9-এ পড়েছো, সেটা হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ। এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে, বাকি অ্যাপ্লিকেশনগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, পড়তে পারো ফর নলেজ, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা বন্দুকের প্রতিক্ষেপ। কিন্তু বন্দুকের প্রতিক্ষেপটা তোমরা ক্লাস 9-এ যে প্যাটার্নে পড়েছো সেম প্যাটার্নে করে দেওয়া আছে, আলাদা করে কিছু নেই, তো সেটা সেখান থেকে পড়তে হবে। অ্যান্ড আর কিছু নিউটন থেকে বাকি থাকলো না, এবং শুধুমাত্র কি বলে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো থাকলো। এবং তারপরে আমরা নেক্সট যেটা শুরু করবো, দ্যাট ইজ ওয়ার্ক এনার্জি পাওয়ার বা কার্যক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটা শুরু করবো আমরা নিউমেরিক্যালস। এবং কার্যক্ষমতা শক্তির পরে, কার্যক্ষমতা শক্তির একটু বড় চ্যাপ্টার, একটু সময় লাগবে পড়তে, যদিও তোমরা কিছুটা জানো কার্যক্ষমতা শক্তি সম্পর্কে, কিছুটা পড়েছো। এবং তারপরে যেটা মেইনলি লাগবে সেটা হলো আমাদের পড়বো তারপরে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। কার্যক্ষমতা শক্তিটা বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তি, তার থেকে অনেক নিউমেরিক্যালস আছে কার্যক্ষমতা শক্তি থেকে। এবং কার্যক্ষমতা শক্তি এবং নিউটনের মধ্যে একটা অ্যাটাচমেন্ট আছে, সেটা তোমরা জানো যে P = √2 mE, যেখানে E = কাইনেটিক এনার্জি বা E বলে থাকো, P = √2 mE বা E = p²/2m, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে একটা সম্পর্ক। তো সেটা তোমরা পড়েছিলে ক্লাস 9-এ। ওকে, তো সেটা এই ব্যাপারটা পড়া হবে। এবং তারপরে কার্যক্ষমতা শক্তি হয়ে গেলে পরে আমরা আপাতত মেকানিক্সটাকে স্টপ রাখবো, এবং মেকানিক্স স্টপ রেখে আমরা যেটা যাবো সেটা হচ্ছে জিপিএম বা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। সো জিপিএম বা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের ইলাস্টিসিটি নামক যে চ্যাপ্টারটা, সেই ইলাস্টিসিটিকে শুরু করবো আমরা, ঠিক আছে তো? ওকে, ফাইন। তো এইভাবে চলতে থাকবে, যদিও অনেকটা লেট হয়ে গেল, মানে এই সময় অনেকগুলোই হয়ে যায় চ্যাপ্টার, যেহেতু অনেকটা সেশনটা পিছিয়ে গেছে, তার জন্য আমাদের শুরু করতেও প্রবলেম হয়েছে, মানে দেরি হয়েছে। তো যাই হোক, তো আজকে যেহেতু নিউটনটা শেষ হয়ে গেল, তো নেক্সট যে নিউমেরিক্যাল ভিডিওটা আসবে আগামী উইকে আসবে নিউমেরিক্যালসের ভিডিওটা, কারণ আগামীকাল 12-এর উপর ভিডিও হবে, এবং আগামী পরশু হয়তো আমি নিউমেরিক্যালস একটা ভিডিও ওপর প্রবলেম শিট দেবো, তো তোমাদের সেটা করতে হবে। এবং নিউমেরিক্যালস করানোর আগে তোমরা অবশ্যই গোটা চ্যাপ্টারটা, গোটা থিওরিটাকে ভালো করে পড়ে নিবে, পড়ে নিয়ে তোমরা নিউমেরিক্যালসগুলো করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং তোমরা উদাহরণের কিছু অঙ্কগুলো, মানে বিশেষ করে যেগুলো WBJE, নিট, সংসদ নমুনা, HS ইয়ার দিয়ে যেগুলো লিখে দেওয়া আছে, সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ভালো করে করতে হবে। এবং AIT অবভিয়াসলি, যেগুলো বাসে লিখে দেওয়া আছে, তো সেটাকে ভালো করে করবে। আমি একটা জিনিস খালি দেখালাম না, যেটা সেখানে স্কিপ করে গেলাম তোমাদের চ্যাপ্টারে বইয়ের মধ্যে, দ্যাট ইজ চেন পুলির যে ব্যাপারটা, ওই চেনের যে ব্যাপারগুলো, কপিকলের যে কপিকলের ব্যাপারটা আমি দেখালাম না, এটা JEE-তে লাগে, তো এটা পরে দেখানো যাবে, এখন করবো না। আরেকটা জিনিস আমি স্কিপ করেছি এখানে, যেটা পরে করাবো, যেরকম ভেক্টরের প্রাসের গতিটা আমি পরে করিয়েছি, তো এখানেও জিনিসটা আলাদা করে পরে করাবো, সে হচ্ছে রকেট মোশন বা রকেটের গতি। সেই রকেট মোশনটা পরে করাবো আমি তোমাদের ভিডিওতে, চিন্তা নেই। এবং কারণ রকেট মোশনতে অনেক অঙ্ক আছে, সেটা আলাদা করেও হবে পরে। বাকি সবই করানো হয়ে গেল। তো তোমরা অবশ্যই গোটা ভিডিওটা ভালো করে দেবে, বইটা অবশ্যই ভালো করে পড়বে, এবং অঙ্কগুলোকে দেখবে ভালো করে, উদাহরণের অঙ্কগুলো যেগুলো বললাম। এবং তারপরে আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো করানোর পরে তারপরে তোমরা তোমাদের এক্সারসাইজের যে অঙ্কগুলো বই সেগুলোকে ট্রাই করতে পারো, তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে অঙ্কগুলো করতে। যাই হোক, সো আজকে আমাদের ভিডিওটা এরকমই থাকলো। সো নেক্সট আবার আমাদের নিউমেরিক্যাল প্রবলেমসের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সো গুড বাই।